হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো। তো আবারও চলে এলাম তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ। আর এখন ঘড়িতে 8টা বাজে আর আমি ওপর থেকে শুরু করছি, কারণ সকালবেলাটা আমি ঘরোয়া উঠোন সব ঝাড়ঝাঁটা দিয়ে নিচেরটা পরিষ্কার করে নিয়েছি, দিয়ে তারপরে ওপরে নিচেরটা আমি আর ব্লগ তো মানে ভিডিও শ্যুট করিনি, ওপরে এসে ওপর থেকে ভিডিও শ্যুট করছি, কারণ ছেলেকে স্কুলে পাঠিয়ে রেডি করিয়ে তারপর আমি এসে ওপরে ঘরদোর পরিষ্কার করছি। দিয়ে ওপরেরটা পরিষ্কার করে তারপরে স্নান করব, পুজো সারবো। আর শাশুড়ি মা নেই, একাই সব করতে হবে। আর এমনিতেও শাশুড়ি মা থাকলেও তেমন কিছুভাবে মানে হেল্প করে না, যা হয় শ্বশুরমশাইকে দেখারটুকুই হেল্প হয়। যেমন শ্বশুরমশাইকে বারবার চা করে দেওয়া, তারপরে খাওয়া দাওয়া, এসবগুলোই। আদারওয়াইজ আর আমার কোনো কিছুই অত হেল্প হয় না বা করে না। তো যাই হোক, আমি এই ঘরটা বিছানাটা ওপর থেকে একটু ঝেড়ে নিলাম, আলমারিটাও মুছে নিলাম, টেবিলের যা জিনিসপত্র থাকে সেগুলো ঝেড়ে মুছে নিলাম। দিয়ে এখন ঝাড় দিয়ে দিচ্ছি, ঝাড় দিয়ে তারপর মুছে নেবো। আর সত্যি কথাই, একার সংসার হলে নিজের মতো করে করা যায়, টাইমের কাজ টাইমে হয়, এত কাজ করেও সব টাইমের কাজ টাইমে হয়ে যায়। আর শাশুড়ি মা থাকলেই বরং হয় না। কারণটা হয়তো কোনো সময় ভাবি যে আমাকে একটু সবজি কেটে দেবে, এক আধ দিন হয়তো বা মন হলে দিল, তারপরে এক আধ দিন হয়তো দেখে দেখে থেকে গেলাম যে তার এখনও হচ্ছে না, তখন নিজেই সবজি কাটতে বসে গেলাম, দিয়ে রান্না করতে শুরু করলাম। আর একা যখন থাকি তখন মনে হয় আমাকেই তো সব করতে হবে, তখন একটা টাইমে সব কিছু ছক ধরে ধরে করতে হয়, দিয়ে ঠিক হয়ে যায়। তার ফলে আমার একা থাকলেই সব কিছু টাইম টু টাইম হয়। আর সত্যি কথাই, একা থাকলে আমার ঘরবাড়ি এত নোংরাও হয় না, বেশ আমি আমার মতো করে সাজিয়ে গুছিয়ে রাখি। আর শাশুড়ি মা থাকলেই দেখি একটা জিনিস একরকম করি আর একটা জিনিস আর একরকম হয়, এরকম হয় বলতে যেমন রান্নাঘর আর ঠাকুর ঘর, এই দুটো বেশি হয়, কারণ এই দুটোই শাশুড়ি মা বেশি চলাচল করে, তো বাকিগুলো অতটা হয় না। আর শাশুড়ি মা নেই যেহেতু, তো তার ঘরটা একটুখানি গুছিয়ে দিই বলতে শ্বশুরমশাই বিছানাটা ঠিকঠাক করে দিচ্ছি, তারপর ঘরটাকে একটু ঝাড় দিয়ে দেবো। আর বাকি জিনিসপত্র যেমন আছে তেমনই থাকবে, কোনো কিছুই হাত দেবো না। কারণ এর আগে আমি অনেকবার চেষ্টা করেছি জিনিসগুলোকে ঝেড়ে মুছে ঠিকভাবে ঠিক জায়গায় রেখে যেন দেখতে ভালো লাগে ঘরটা, কিন্তু আমি একবার আমি রাখি যেইভাবে সেভাবে তার পছন্দ হয় না, সে আবার তার মতো করে। সে কারণে আমি তারপর থেকে বুঝে গেছি, তারপর থেকে আর কোনো কিছুতে হাত দিই না, জাস্ট খালি এগুলো পরিষ্কার করে দিই। তো একাধ সময় খাটের তলা যত ঝুল টুল থাকে সবটা টেনে বের করে ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখি, কিন্তু সে ওরকমই করে, এসে আবার ওরকম করে। তো আমি এতটা সে না থাকলে তার ঘরটাও এত পরিষ্কার করে পরিচ্ছন্ন পরিপাটি করে রাখি, কিন্তু আমি যখন থাকি না আমার ঘরগুলোর মানে বেহাল দশা হয়, মানে কি আর বলবো। তো সে কারণে রাগে দুঃখে নিজেকে মনে হয় যে তার ঘরটাও আর করব না, কিন্তু বলে না ঢেঁকি স্বর্গে গেলেও ধান কোটে, ওই রকম অবস্থা। দেখি যখন যে না ঘরটা খুব খারাপ অবস্থায় আছে, তো যখন শাশুড়ি মা থাকে না তখন আবার ঝেড়ে মুছে পরিষ্কার করি। তো এটা আমার ধর্ম, সেটা মানে তারপরেও সে যা ব্যবহার করে সেটা তার ধর্ম। তো যাই হোক, আমি ছাদটুকুও ঝাড় দিলাম, দেখতেই পেলে প্রতিদিন এগুলো তাই করি। ছাদ যা থাকে ওপর থেকে নিচ প্রত্যেকটা নিজে হাতে একাই করি, আর না পরিষ্কার করলেও নোংরা হয় প্রচুর। তো বারান্দাটা মুছে নিলাম, ঘর বারান্দাগুলো দিয়ে এখন আমি চুলটা আঁচড়ে নিলাম, দিয়ে সিঁদুর পরে নেবো। আর আজকে একটা চুড়িদার পরে নিয়েছি, শাড়ি পরলাম না, তো ভাবলাম চুড়িদার পরে নিই, দিয়ে পুজো করব। আর সত্যি কথাই, আমার ঘরবাড়ি তারা না থাকলে মানে বিশেষ করে শাশুড়ি মা না থাকলে বেশ পরিষ্কার পরিচ্ছন্নই থাকে, আমাকে একটু খাটনিটাও কম করতে হয়। আর এদিকে দেখো এখন ছাদে চলে এলাম কাপড়টা মেলতে, আর প্রচুর ফুলও হয়েছে। তো যা ফুল হয়েছে সেগুলো দিয়েই আমার যথেষ্ট পুজো করা, ভালো মতো পুজো করা হয়ে যাবে সাজিয়ে গুছিয়ে। তো প্রচুর এগুলোকে বলি তারা ফুল, তারপরে সাদা টগর ফুল, জবা ফুল, এগুলোতে প্রচুর হয়েছে, তো সেগুলোই তুলে নিচ্ছি। তারপরে
শিব মন্দিরে যাব, মন্দিরটাও পরিষ্কার করব। আর সত্যি কথাই শিব মন্দিরটাও পরিষ্কার করাটাও হচ্ছে আমার দায়িত্ব, কারণ বেশিরভাগ টাইম কেউই করতে চায় না, অনেকেই আছে দায়ে পড়ে করে, কিন্তু আমি একার দিন ভাবি যে না করব না, কিন্তু কি হয় জানি না, থাকতেও পারি না না গিয়ে, না পরিষ্কার করে। তো সেই রকমই প্রতিদিন সকাল করে ঠাকুর ঘর পরিষ্কার করে চলে আসি, দিয়ে ঠাকুরকে প্রণাম করি, আবার শিব ঠাকুরের মাথায় জল দিয়ে চলে আসি। তো সেখানে নিচে যাব, নিচে গিয়ে একবারে তুলসী মন্দিরে জল দেবো, আর দিয়ে শিব ঠাকুরের ঘর পরিষ্কার করে তারপরে ঠাকুরের মাথায় জল দিয়ে প্রণাম সেরে একবারে উপরে আসবো, দিয়ে উপরে এসে পুজো করব। আর এত কাজ একা হাতে করি, ক্লান্ত হই ঠিকই, কিন্তু জানি না, মনে হয় একার সংসার একা করছি, নিজের মনের মধ্যে একটু শান্তি আলাদা। আর যখন শাশুড়ি মা থাকেন, যখন থেকেও কোনো কিছু করে না, তখন যেন নিজেকে খুব খারাপ লাগে যে আমি এত করছি, তারপরেও আমার দিকে দেখতে পায় না, মানে আমার সুবিধে অসুবিধেগুলো বোঝার চেষ্টা করে না। মা হলে করতো, তো সেরকমই। আর যখন থাকে না, তখন মনে হয় নিজেরই সংসার, সব নিজেকেই করতে হবে, কেউ তো নেই, সেরকমই। তো দেখো ঠাকুর ঘরটাও মুছে নিলাম, আর দেখো কত ফুল হয়েছে, ফুলগুলো সব তুলে রেখে দিলাম। আর আমি সত্যি কথাই ঠাকুর ঘরে 3-4 দিন ঢুকতে পারিনি, মানে যেটা হয় মেয়েদের শারীরিক কিছু প্রবলেমের জন্য, যেরকম ঠাকুর পুজো দিতে পারে না, সেই রকমই। তো আমি 4 দিন ঠাকুর ঘরে আসতে পারিনি। তো ঠাকুর ঘরে যেখানে সেখানে ঝুলে ভর্তি ছিল, সেটাও আমাকে পরিষ্কার করতে হলো। পরিষ্কার করে সব ঝেড়ে মুছে পরিষ্কার করে রেখেছি। তো আজকে আমাকে খাটনিটা কম খাটতে হলো, যে শুধু মেঝেটা পরিষ্কার করে দিলাম, আর এগুলো একটু করে ঠাকুরের সিংহাসন যা আছে সব একটু গামছা করে ঝেড়ে মুছে নিলাম, দিয়ে পুজো করতে বসে গেলাম। তো আমার পুজো সারাও হয়ে গেছে, পুজো কমপ্লিট হয়ে গেছে, মন্দির থেকেও চলে এসেছি, এখন নিচে যাওয়ার পালা। তো আজকে অশোক ষষ্ঠী, তো আজকে আমি ভাত মুড়ি কিছু খাবো না, তো আমার জন্য আলাদা করে কি করব এটাই ভাবছি। দিয়ে তারপর নিচে গিয়ে একটু নিজের খাবার তৈরি করব, দিয়ে তারপর বর ছেলে শ্বশুরমশাই সবাইকে খেতে দেবো, দিয়ে তারপর আবার রান্নার কাজে চলে যাব। তো বর আমার জন্য একটু সুজি এনে দিয়েছিল, তো ভাবলাম সুজি করে নিই, আর 2টো পরোটা, সুজি দিয়েই পরোটা খেয়ে নেবো। আর দুপুরে কিছু খাবো না, সকাল আমার এখন ঘড়িতে বাজে 12:15, আর 12:15টার সময় আমি সুজি করছি আর পরোটা ভাজবো, তো সেটাই খেয়ে, আর দুপুরে কি খাবো দরকার নেই খাওয়ার, তো তাদের জন্য রান্না করে তারপর একবারে রাতে খাবো। তো যাই হোক, আমি সুজিটা এখন করে নিচ্ছি, তারপরে 2টো পরোটা ভাজবো। আর ছেলেও বলেছে যে মুড়ি দিলাম, মুড়ি খাবে না, ছাতু মুড়ি দিয়েছিলাম, ছোলার ছাতু আর মুড়ি, তো খাবে না। তো আমি বললাম তাহলে আমি পরোটা করি, বলছে আমি পরোটা খাবো। তো ও 2টো পরোটা ও 2টো না 1.5খানা পরোটা খেলো সস দিয়ে। মানে যত মুখরোচক খাবার খাওয়া ওর স্বভাব, আর হজম হয় না, গ্যাস অম্বলে ভর্তি হয়, কিন্তু বারণ করলেও শোনে না। তো আমি এখন পরোটা ভেজে নিচ্ছি, আর এটা গমের আটারই পরোটা, ময়দার নয়। যেহেতু গমের আটা ছিল বলে গমের আটারই পরোটা বানিয়ে নিচ্ছি। আর সত্যি কথাই একা থাকা, মানে শাশুড়ি থেকেও শ্বশুরমশাই থেকেও যদি না থাকার মতো হয়, তো এক সময় মনে হয় একা থাকা অনেক বেটার। আর প্রত্যেকটা মেয়ের জীবনেই একা একটা সংসার নিজের মতো করে গড়ে তোলা, নিজের মতো করা সত্যি একটা প্রত্যেকটা মেয়ের স্বপ্ন। জানি না প্রত্যেকটা মেয়ের কিনা, তবে আমার তো মনে হয় যে প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে নিজের সংসার নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নেবে। যেমন আমারটা ছিল, কিন্তু আমি এখানে এসে নিজের মতো করে করতে পেরেছি, নিজের মতো আমি চলি, কিন্তু অনেক সময় হয়ে ওঠে না, তার ফলে সবার কথা ভাবতেই হয়। তো এই দেখো পরোটা সুজি নিয়ে রেডি হয়ে চলে এসেছি, দিয়ে আমি খাবো আর ওকে খাওয়াবো। তো বলছে আমি সস দিয়ে খাবো, তো ওকে বললাম তাহলে তুমি সস দিয়ে খাবে তো সস আলাদা নাও, আর পরোটা আলাদা নাও, কারণ সসের মধ্যে পেঁয়াজ থাকে, তো আমি খাবো না। তো সে কারণে ওকে আলাদা করে
একটা থালাতে উঠিয়ে দিলাম আর ও খেলো আর আমিও খেলাম। তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর ভালোবেসে আমার পাশে থেকো। আর তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে। তো ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।